প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, আজ ডায়াবেটিস সচেতনতা দিবস, আর এই দিবসটিকে মাথায় রেখে আমরা ডায়াবেটিসের সচেতনতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকে যিনি অতিথি হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন 1954 সালে 30শে নভেম্বর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আমি একটু জানতে চাইবো, এই যে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস, এই দিবসটিকে সামনে রেখে আপনাদের কর্মসূচি কি এবং আসলে কি কি করছেন আপনারা? আমরা সবাই জানি প্রফেসর ইব্রাহিমের নাম। ইব্রাহিম সাহেব তো একজন লিজেন্ডারি ছিলেন। ওনার ভিশন এবং মিশন অনেক বড় ছিল। 1956 সালের 28শে ফেব্রুয়ারি উনি প্রথম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। কিছু ডাক্তার, কিছু সোশ্যাল ওয়েলফেয়ার এবং বড় বড় ফিলান্থ্রোপিস্টকে নিয়ে। আমরা সবাই জানি যে সেগুনবাগিচার 380 স্কোয়ার ফিটে একটা টিন শেডের জায়গায় উনি এটা শুরু করছিলেন। সেটা আজকে এত কলেবর আসছে এবং আল্লাহর মর্জি 102টা হেলথ ফ্যাসিলিটি আছে সারা বাংলাদেশে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নামে। এখন এটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই দিন সারাও দিন, যেমন ডায়াবেটিক সেবা দিবস পালন করে আমাদের ইব্রাহিম সাহেবের মৃত্যু দিবসে, ওয়ার্ল্ড হেলথ দিবস পালন করে। স্যার, আমরা যতদূর জানি এবার হচ্ছে 60তম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী, সেটিও আপনাদের এই কর্মসূচির মধ্যে আপনারা রাখছেন। সেটি নিয়ে আমাদের এরকম অনেক দিবস পালন করা হয়। তোমরা মেইন হলো একটা সচেতনতা দিবস, একটা সেবা দিবস, আর বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর। এগুলোতে প্রায় একই রকম প্রোগ্রাম থাকে। মেইন প্রোগ্রাম ফোকাসটা থাকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বারডেম শাখার অডিটোরিয়াম এবং আরো যে একটা বড় সমিতি, সেই অডিটোরিয়ামগুলোতে আলোচনা সভা হয়। আচ্ছা, এতে কিছু কিছু জায়গায় পুরানো ডায়াবেটিস রোগীদের ডাকা হয়, তাদের সাথে প্রশ্নোত্তর পর্ব হয়, আর হয় ডায়াবেটিস ডিটেকশন হয়, ফ্রি ডায়াবেটিস ডিটেকশন, আর ডায়াবেটিস চিকিৎসা দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়। এর বাইরে যেটা হয় সেটা র্যালি হয়। র্যালিতে অনেক লোক যায় জাস্ট সচেতনতা জাগ্রত করার জন্য। আচ্ছা, তার মানে এই সচেতনতাটা আসলে খুব বড় একটি বিষয় ডায়াবেটিসের ক্ষেত্রে। আসলে ডায়াবেটিস তো এমনই একটা ডিজিজ, সারা জীবনের অসুখ, এবং সচেতনতা বলতে আমরা যা বুঝি, আপনাকে একটা হিসাব দিই আমি। তো বাংলাদেশে অ্যারাউন্ড 10% লোক ডায়াবেটিস রোগী। 10% মানে 1,60,00,000 লোক, বড় একটি সংখ্যা। আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বারডেম শাখা আছে, আর অ্যাফিলিয়েটেড ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। ঢাকা শহরে অনেকগুলো ব্রাঞ্চ আছে। সব মিলে 27 বা 28 লক্ষ ডায়াবেটিস রোগীর নিবন্ধিত, রেজিস্টার্ড। তাহলে বাকি রইল কত? তাহলে এই লোকগুলা নিশ্চয়ই সচেতন না বলেই অবস্থা হয়েছে। তবুও থ্যাঙ্কস গড আমরা প্রফেসর ইব্রাহিম সাহেবের দেশের লোক, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং আজকে এটা এত দূর আসছে। আমরা আশা করব যে যতটুকু আছে বাকি যে ল্যাকিংসটা বা খুঁতগুলো রয়েছে সেগুলোও পুরোপুরি আসবে এবং প্রতিটি মানুষ সচেতন হবে। হতেই হবে, এটা তো আপনার রাস্তা নাই। ডায়াবেটিস হলো আপনার সারা জীবনের রোগ। আর ডায়াবেটিস তো ব্লাড সুগার বেশি, মানে ডায়াবেটিস হলো এর কমপ্লিকেশন যখন হয় তখন তো এটা বুঝতে পারেন আপনার ডায়াবেটিস কি। এখন কম বেশি সবাই জানি আসলে যে ডায়াবেটিস রোগটি কি এবং হওয়ার পরে কি কি ধরনের সমস্যা হয় বা কি কি লক্ষণ আছে, এসব কম বেশি কিন্তু সবাই জানে। সমস্যা যেটা সেটি হচ্ছে সচেতনতার অভাব এবং প্রতিরোধের আগে থেকেই লাইফস্টাইল মডিফিকেশন যেটা, সেটি কিন্তু আমাদের ডায়াবেটিস সমিতির 3টা জিনিস আছে। একটা হলো এডুকেশন, এই প্রোগ্রামের মধ্যে সচেতনতা। একটা হলো এডুকেশন, আর হলো অ্যাওয়ারনেস, আর প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন অফ ডায়াবেটিস। এটা হলো এই সচেতনতার মধ্যে এই 3টা জিনিস, এই 3টা বিষয় আছে। তাহলে আমরা যদি এডুকেশন থেকে শুরু করি, তার মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো পড়ে, যে কোন কোন বিষয় সম্পর্কে জানা উচিত ডায়াবেটিস? না, যেমন আমরা মনে করি যে অনেকেই মনে করে যে বারবার প্রেসার হলে ডায়াবেটিস হয়ে গেল, এটা মনে করা ভালো, এটা অনেকেই জানে, কিন্তু অন্য অসুখের যদি হতে পারে সেটাকে প্রিভেন্ট করতে হবে। আমরা জানি যে বংশগত হলে ডায়াবেটিস রোগী হয়, রোগ হয়, বংশে থাকলে হয়, কিন্তু এটা 100% ঠিক না। বংশে থাকলে হতে পারে, হবেই এমন তো কোনো কথা না। আর একটা বংশে ডায়াবেটিস থাকলে 4টা বাচ্চা 4জনই ডায়াবেটিস হবে তা তো না। ইয়েস, তাদের টেন্ডেন্সি বেশি থাকে, ঝুঁকি থাকে, কিন্তু কতগুলো জিনিস আমরা জেনেও জানতে চাই না। যেমন একজন যদি ওবেস থাকে, তার ওয়েট যদি বেশি থাকে, তার তো ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি, 60% বা তার বেশি হাই। একটা লোক যদি স্মোক করে, তার ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে গেল।
একটা লোক যদি সিডেন্টারি ওয়ার্কার হয়, যেমন যারা ব্যাংকে কাজ করে বা সবসময় কম্পিউটার বসে এক্সারসাইজ করার কোনো স্কোপ নাই, যারা ডায়াবেটিস রোগী আছে স্ট্যাটিস্টিক বলে 1/4 রোগী কারণ হলো সিডেন্টারি ওয়ার্ক। সো এই জিনিসগুলো তো সচেতনতার মধ্যে পড়ে। এবং আপনি সারা দিনের কাজের মধ্যে যদি আপনি ভাগ করে নিয়ে যদি কিছু এক্সারসাইজ করেন তাহলে তো সমস্যা নাই। সমস্যা তো নেই, উল্টো নিজের যে কত বড় লাভ হচ্ছে। প্রত্যেক লোকের তো একটা ওয়েট আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট থাকতে হাইট অনুসারে। এখন তার কাজের ধরন, রিক্সাওয়ালার একরকম ক্যালোরি লাগে, ডাক্তারের আরেকজন ক্যালোরি লাগে, বা একজন ব্যাংকারের আরেকজন ক্যালোরি, সেই অনুসারে সে ক্যালোরি মেনটেন করে যদি খেতে পারে তাহলে তো হয়। সো এইগুলো সচেতনতা। আবার ধরেন খাওয়ার ব্যাপার, অনেকে ডায়াবেটিস রোগী একজন হয়ে গেছে সব খাওয়া বাদ দিয়ে দেবে। এটাই স্যার আরেকটা জিনিসও আমরা কিন্তু দেখি, যেটি আমি নিজে আমার যারা আশপাশের মানুষ আছে ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিস রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রেও আমি দেখি যে অনেক সময় হাল ছেড়ে দেন তারা। ডায়াবেটিস তো হয়েই গেছে, বা ঠিক আছে আমি নামাতেই পারছি না, যা আছে খেতে থাকি। আমার এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা কারণ কনসেপ্ট হলো ডায়াবেটিস হলো কন্ট্রোল করা যায়, ডায়াবেটিস কিওর করা যায় না, বাট কন্ট্রোল তো হতেই হবে। এবং এই যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা, সেটি যে কত দরকার এটি কিন্তু স্যার অনেকেই বুঝে না। একজন লোক যদি সিনসিয়ার হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল হবেই, না হওয়ার কোনো কারণ নাই। ডায়াবেটিস কন্ট্রোলেবল ডিজিজ। এখন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমার কোনো ভাবেই কন্ট্রোল হচ্ছে না। ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমি যখন সহজ, আমাদের আসলে লাকি, সত্য কথা, আমাদের সে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বই আছে, একটা গাইড বই আছে, যে কোনো ডায়াবেটিস রোগী যদি এই বইটা পড়ে শিওর সে ডায়াবেটিস সম্পর্কে অনেক জানবে এবং অনেক লোকের চাইতে ভালো জানবে এবং সে ভুল করতে পারে না। সো এটা প্রথম আমার অ্যাডভাইস হলো যে সবাই রেজিস্টার করা এবং ডায়াবেটিক সমিতির বইটা পড়া। আরেকটা হলো আমরা ডায়াবেটিক্স তো 3টা জিনিস সবসময় জানি, মূল জিনিস। একটা হলো এডুকেশন, ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। 2 নম্বর হলো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল মানে আপনার ওয়েট বেশি থাকলে ওয়েট কমাবেন, ওয়েট খাওয়া এবং এক্সারসাইজ দিয়ে তো ওয়েট ঠিক করা যাবে। এখন এক্সারসাইজ কতটুকু করবেন, আপনার প্রত্যেকদিন একটা পার্ট, লাইফের একটা অংশ, 45 মিনিট যদি আপনি একটা যে জিমনাসিয়ামে অথবা এটা পার্কে ঠিকানা বানিয়ে নেন তাহলে তো সমস্যা নাই। আপনি যদি রেগুলার হাঁটেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার ওয়েট কমবেই। ওয়েট না কমার তো কোনো কারণ নেই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো ইজি, আপনি সবই খাবেন, মিষ্টি খাবেন না, আর খাওয়াটা এমন খাবেন যাতে আপনার ওজন না বাড়ে, সিম্পল হিসাব। আবার স্যার যারা একদম বেশি সচেতন হয়ে সব খাবার ছেড়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে কি পরামর্শ? এখন দেখা গেল আপনি 1 বছরে 13 কেজি ওজন কমাই ফেললেন, এটা তো আইডিয়াল, ক্র্যাশ ডায়েটিং যেটা, এটা তো আইডিয়াল না, এটা তো হতে পারে না। আপনার একটা আইডিয়াল ওয়েট থাকে, আপনার কাজ অনুসারে, আপনার ওজন অনুসারে, বয়স অনুসারে সেই ওয়েটটা আপনি আনবেন। আপনি একদিনে আনতে হবে এমন তো কথা নাই, 1 বছর আনেন, 2 বছর আনেন, 3 বছর আনেন, সমস্যা তো নেই। কথা হলো যে আপনাকে সচেতন হতে হবে। এখন হিউম্যান নেচার কিন্তু একটু প্রবলেম, সেই নেচারে হাত দিতে হবে। নেচারে হাত দিতে হলে একটু আমরা যদি জানি যে আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবগুলো কি কি, তাহলে অনেকটাই কিন্তু আমাদের জন্য সহজ হবে যারা দেখছেন তাদের ক্ষেত্রে। না, এটা জিনিসটা এরকম, আপনার ব্লাডে, রক্তে সুগার বেশি আছে, নরমাল স্বাভাবিকের চাইতে বেশি আছে, তার মানে ডায়াবেটিস আছে, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনার কমপ্লিকেশন হবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ডায়াবেটিস আসলে একটা রোগ। কমপ্লিকেশনগুলো আমরা সাধারণত 2 ভাবে বলি, একটা মাইক্রোভাস্কুলার, একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার মানে চোখের রেটিনা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা এবং কিডনির সমস্যা। আর ম্যাক্রোভাস্কুলার মানে রক্তনালীর সমস্যা, পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হয়, এগুলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তো এখন আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে যে আপনার সুস্থ জীবনযাপন সম্ভব। এখন একটা লোকের কিডনি যদি অসুখ না হয় তাহলে তার সমস্যা নাই, তো একটা লোক যদি হার্ট অ্যাটাক না হয় তাহলে তার কোনো সমস্যা নেই। তারপরেও কথা আছে, এখন ডায়াবেটিস রোগী সবার যে কিডনি রোগ হবে তা কিন্তু না, 30% রোগের কিডনি রোগ হয় এবং তাদের 1% এর ডায়ালিসিস। আপনি বললেন যে লাইফস্টাইল মডিফিকেশন, সেটি করতে পারলে আসলে এই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনা সম্ভব। সেটা কিন্তু খুব ইজি, কঠিন না, কিন্তু প্রোভাইডেড যদি নিজে আমরা করি, এটা 45 মিনিট বা আধা ঘন্টা হাঁটা তো মানুষের পক্ষে কঠিন না, প্রতিদিন। আসলে যত বড় কাজই থাক, যত বড় ব্যস্ত লোকই থাক, সবচেয়ে বেশি দরকার সচেতনতা। এটাই স্যার, অনেক অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে কিছু পরামর্শ আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের জীবনে যথেষ্ট উপকার আসবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে এক্সারসাইজটা দেখাবো কেটলবেলের মাধ্যমে, এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে অ্যাবস এবং অবলিক্স। অন্যান্য এক্সারসাইজ প্রোগ্রাম আমরা দেখি যে বিভিন্ন অ্যাবসের এক্সারসাইজগুলো একটু ডিফিকাল্ট এবং কঠিন। এক্সারসাইজটা খুবই ইজি। আপনি যদি জাস্ট কেটলবেল দিয়ে একটু মুভমেন্ট করেন, মুভমেন্ট করলে দেখবেন, দেখতে মনে হবে যে এটা কীভাবে লাগছে অ্যাবস, কিন্তু করলেই বুঝবেন যে পুরো ফোকাসটাই হচ্ছে আপনার অ্যাবডোমিনাল মাসলে এবং অবলিক্স মাসলে। কিন্তু খুব ইজিয়ার ওয়েতে এক্সারসাইজটা আপনি করতে পারবেন। অনেক সময় দেখা যায় একটা জিমে গিয়ে অনেক সময় দেখা যায় আপনার পার্টনারের সাথে আপনি কথা বলছেন, হয়তো কারোর সাথে কথা বলছেন, আপনি কথা বলতে বলতে যদি এই মুভমেন্টটা করতে থাকেন তখনই দেখবেন যে আপনার বেনিফিটগুলো হবে। খুবই ইজিয়ার এবং খুব বেনিফিশিয়াল একটা প্রোগ্রাম। শুধু আপনি দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করতে হয়। আজকে আমাকে দেখাবে হচ্ছে সাদমান। তোমরা দেখাও কেটলবেলের মাধ্যমে কীভাবে অবলিক্সটাকে আমরা ফোকাস করবো। ওকে, সুইংিং। ওকে, জাস্ট এক পায়ের নিচ দিয়ে করছে। ওকে, এইভাবে আপনি যে কোনো লোকের সাথে আপনি ইয়ে করতে পারবেন, এক্সারসাইজও করতে পারবেন, কথা বলতে পারবেন। ওকে, যখনই 1 মিনিট হয়ে যাবে এইভাবে, ওকে, দেন হোয়াট টু ডু। ওকে, জাস্ট রোল করবে দুই দিক দিয়ে, এরকম রোল করছে 30 সেকেন্ড একদিকে যখন করবে, করার পরে দ্য আদার ওয়ে 30 সেকেন্ডস। গো, ইয়েস, ইয়েস, ওকে, স্টপ। ওকে, তাহলে জিনিসটা কি হলো, পায়ের নিচ দিয়ে যাচ্ছে 1 মিনিট, এরপরে জাস্ট অ্যারাউন্ড দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য অপোজিট ওয়ে 1 মিনিট, মানে 30 সেকেন্ড, আর ওইটা হচ্ছে 1 মিনিট। ইটস ভেরি ইজি একটা মুভমেন্ট। কিন্তু এই ইজি একটা মুভমেন্টের মাধ্যমেই দেখবেন যে আপনার অ্যাবডোমিনাল মাসলের ডেফিনেশনটা চলে আসবে। এবং যেহেতু কন্টিনিউয়াস হাতের মোশন হচ্ছে এভাবে, ইউ আর ওয়ার্কিং দ্য শোল্ডার্স, দ্য রোটেটর কাফস অ্যান্ড দ্য গ্রিপস, মানে রিস্ট, ফোর আর্মস, এভরিথিং। এবং সবসময় খেয়াল রাখবেন এটা করতে যদি আপনার পাটা কিন্তু একটা স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করছে না, ওয়েট আপনি করছেন কিন্তু পা দিয়ে, এই জন্য আপনার কাফ মাসল এবং থাই মাসলগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে। প্রিয় দর্শক, গর্ভবতী মায়েদের প্রয়োজন বিশেষ কিছু পুষ্টির। কোন কোন খাবারগুলো তাদের জন্য বেশি দরকার, চলুন শুনি একজন পুষ্টিবিদের কাছ থেকে। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে, এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে, বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায়, এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে, এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন, এবং এই সময় মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে, মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিরা, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে, এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে। এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে, যেই খাবারই উনি খান না কেন যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারেন, এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে এবং তার
আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে। এবং গর্ভাবস্থা এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে, যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন। এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এবং এই সময় যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম, মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয় তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান, তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ওমেগা 3 ফ্যাট যেমন বাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি ব্রেনের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমাদের কাছে খুব কমনলি আসে এই শীতটা গেল, এখন আর্লি স্প্রিং যে আসছে, আমরা মোস্টলি পাই হচ্ছে ব্রঙ্কিউলাইটিস। সাধারণত এটা একটু ভাইরাস বাহিত রোগ, কমনলি রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দ্বারা আক্রমণ হয়। তো এটা 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 অনেকেই আসলে কনফিউজড হয় যে এটা নিউমোনিয়া মনে করে, আসলে এটা নিউমোনিয়া নয়। আমাদের মোটামুটি 80-90 ভাগ যেগুলো শ্বাসকষ্ট আমাদের কাছে মা বাবারা নিয়ে আসেন, আমরা দেখি এটা ব্রঙ্কিউলাইটিস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।